সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল আয়ের নিয়মিত আয়োজন প্রবাসের কথা। আমি স্বপ্নিল সজীব আছি আপনাদের সাথে। আর আজ আমাদের স্টুডিওতে আছে জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার, ফ্যাশন ডিরেক্টর এবং ফাউন্ডার আইকনিক স্টার অ্যান্ড বিজনেস অ্যাওয়ার্ড জনাব পিয়াল হোসেন। শুভেচ্ছা পিয়াল। থ্যাংক ইউ সজীব, সুন্দর একটা ইন্ট্রোডিউস দেওয়ার জন্য। না, যেটা আসলে আমাদেরকে অনুপ্রাণিত করে, আমাদের তরুণ প্রজন্মকে, যে এতগুলো কাজ আপনি একসাথে করছেন খুব দক্ষতার সাথে। তো কেমন লাগে এই ফ্যাশন ডিজাইনার থেকে শুরু করে ফাউন্ডার আইকনিক স্টার অ্যান্ড বিজনেস অ্যাওয়ার্ড? রাইট, দেখো সজীব, আমি আসলে ফ্যাশন ডিজাইনার আজকে আমার 26 বছর পার হয়ে গেল মিডিয়া ইন্ডাস্ট্রিতে। আমি কিন্তু মিডিয়ার বাইরে কোনো কাজ করি না। ফ্যাশন নিয়ে বলো বা মুভি নিয়ে বলো বা ফ্যাশন শো নিয়ে বলো, সবই দেখবো যে ঘুরে ফিরে মিডিয়া রিলেটেড সব আমার কাজ। তো আমি যেটা জানি যে ভালো তো অনেকেই করে, মানে ভালোটা অনেক ভালো কাজ করে অনেকে, কিন্তু বেস্ট হওয়াটা কিন্তু খুবই টাফ। আর আমি সবসময় মনে করি যে ধরো আমি যে কাজটি করবো সেটা যেন বেস্ট হয়, ওই ভালোর কাতারে থাকতে চাই না, বিকজ ভালোর কাতারে এখন খুব বেশি অ্যাভেলেবেল। সো এই কারণে আমি খুব যে কাজটা করি খুব মন দিয়ে করি এবং বেস্টটা দেওয়ার চেষ্টা করি। আমি নিউ ইয়র্কে দীর্ঘ অনেক দিন আপনি ছিলেন, 15 বছর, এবং আছেনও বলতে পারি, এবং এখন বাংলাদেশেও কাজ করছেন সমানতালে। তো পার্থক্যটা কেমন থাকে? পার্থক্যের দিকটা তো অনেক বেশি। যেমন আমি যখন নিউ ইয়র্কে ছিলাম, আমার ভাসাবি আমার যে শোরুমটা ছিল, সেখানে থেকেও আমি কিন্তু রেগুলার বাংলাদেশে যাওয়া আসা করে আমি নাটক বানিয়েছি। আমি এখানে রেগুলার ফ্যাশন শো করতাম। নিউ ইয়র্কে যে ফ্যাশন শোর যেটা ট্রেন্ড এখন তোমরা দেখতে পাচ্ছ, একদম গর্বের সাথে আমি বলতে পারি যে এই ট্রেন্ডটা আমার চালু করা, যে আমি এভরি মান্থই কোনো না কোনো ফ্যাশন শো করতাম, যে কোনো প্রোগ্রামের ভিতরে ফ্যাশন শো ঢুকাই দিতাম। সো এই ক্রেডিটটা আমি নিতেই চাই, বিকজ এটা আমি খুব করছি। ঠিক তারপরে 2020-এ আমার মনে হলো যে আমেরিকাতে যেটা হচ্ছে, শুধু দোকান চালাচ্ছি, মানে দোকানদার হয়ে যাচ্ছি আস্তে আস্তে, যে আমি যে একটা ক্রিয়েটিভ মানুষ, আমি যে একটা ফ্যাশন ডিজাইনার, সেই অস্তিত্বটা আমার নিজের কাছে হারাই যাচ্ছিল। মানে কোনোভাবে আমি খুঁজে পাচ্ছিলাম যে নিজেকে, সব মনে হচ্ছিল দোকানদার, একদম এত বড় একটা দোকান, এত বিশাল একটা দোকানের মালিক। সো এই জিনিস থেকে আমি বের হতে চাইছি আবার, যে না আসলে দোকানদার ট্যাগটা আমার গায়ে মাখতে চাচ্ছিলাম না। আমি চাচ্ছিলাম আমি যে ফ্যাশন ডিজাইনার, আমি যে একটা মিডিয়ার মানুষ, ক্রিয়েটিভ মানুষ, আমি ওটাকেই থাকতে চাই। তো যে কারণে আমাকে বাংলাদেশে আবার ব্যাক করতে হচ্ছে, যেহেতু বাংলাদেশে জানো যে বাংলাদেশে মেইন স্ট্রিম এর কাজ হয়, আর এখানের কাজটা তো বাংলাদেশের মতো আসলে হয় না। তুমি যখন এখন কাজ করছো, দেখো সবকিছু তো আমাদের নিজেদের করতে হয়, একটা কিছু গুছানো, ক্যামেরা বলো, লাইট বলো, সব নিজেদের করতে হয়। বাংলাদেশে তো আর এটা না, বাংলাদেশে তো সব সেক্টরে আলাদা আলাদা লোক, প্রপার ইকুইপমেন্ট, প্রপার মানে আমাদের ম্যানস পাওয়ার না, সবকিছু আছে। তো এই কারণে আমাকে বাংলাদেশে কাজ করা, এবং এই যে পার্থক্যটার কথা বললো, এইটাই হচ্ছে পার্থক্য, যে কেন আমি বাংলাদেশে বেশি কাজ করি, বিকজ প্রপার কাজের জন্য। আর দেখতে দেখতে 6 বছর আইকনিক অ্যাওয়ার্ড কিন্তু একটি মাইলস্টোনে দাঁড়িয়েছে। এই অ্যাওয়ার্ডটির শুরুর গল্পটা শুনতে চাই পিয়াল। একদম, অ্যাওয়ার্ডটা যখন আমাদের 2000 যখন আমাদের কোভিড শেষ হলো, মানুষজন তো যেন অস্থির, মানে তখন তো মানুষ মানে পারে না বের হবে কিভাবে। তো তখনই আমার মাথায় এলো যে কেন না আমি একটা গেট টুগেদার, একটা মিলন মেলা করি, আবার আমাদের ইন্ডাস্ট্রিটা একটু চাঙ্গা করি। তো সেই কারণে আমি 2020-এ আমি শুরু করি আমাদের আইকনিক অ্যাওয়ার্ডটা। এবং আমি আশ্চর্য হয়ে যাই যে আমি একটা একা, আমি একটা মানুষ আমেরিকা থেকে গিয়ে বাংলাদেশের মতো জায়গাতে, বাংলাদেশের তো এই গ্রেটের আর্টিস্ট আছে, তাদেরকে আমি আমার পাশে পেয়েছি সেই সময়। সো এইটা আমি অবভিয়াসলি আমার ক্রেডিট দিব আমাদের বাংলাদেশি তারকাদের, যে তারা আমার চাওয়াটা সেটা তারা পূরণ করেছে এবং তারা এসেছে প্রত্যেকে খুব সুন্দরভাবে আমার এই অনুষ্ঠানে এসে অ্যাওয়ার্ড নিয়েছে, এবং আমার এই অনুষ্ঠান সম্পর্কে খুব ভালো পজিটিভ রিভিউ দিয়েছে তারা, এবং সেইটা ধারণ করেই কিন্তু আমরা এখন পর্যন্ত চালাচ্ছি। আমাদের এখন 2020 থেকে 2024 আমাদের 6টা, এবারেটা 6ষ্ঠতম, তার মানে আমি 5টা করেছি। ইভেন বছরে 2টোও করতে হয়েছে আমার। সেটা ছিল আমাদের স্টার অ্যান্ড বিজনেস অ্যাওয়ার্ড, এবং আমি ফ্যাশনের জন্য কিন্তু আলাদা একটা অ্যাওয়ার্ড করি, আইকনিক ফ্যাশন অ্যাওয়ার্ড। সো এটাও কিন্তু এখন যদিও আমরা 3টা এক করে ফেলেছি, বিকজ বছরে 2-3টা করা বাংলাদেশে খুবই মুশকিল হয়ে যায় আমার একার পক্ষে। তো আমরা এখন একটা করি এবছরে। তারপরে যেমন লাস্ট ইয়ারে আমি কলকাতায় করেছি, তুমি জানো, তুমি ওখানেও ছিলা স্বপ্নিল, এবং লাকিলি আমি খুব লাকি নিজেকে মনে করি যে তোমাকে আমি এখানেও পেয়েছি আমেরিকাতে। আমি সবসময় আমার আইকনিকটাকে খুব 5 স্টার মনে করি সবসময় নিজেকে। মানে থাকে না যে তারকা মানে তো একটা স্টার, তারকা মানে কি, মানে স্টার, এবং তাদের সাথে 5 স্টারই যায়। যেমন বাংলাদেশে থাকতে আমি খুব বড় বড় জায়গায়, মানে সর্বোচ্চ ভেন্যুতে আমি অ্যারেঞ্জ করি, কারণ আমার কাছে মনে হয় কি তারকাদের সম্মান দেওয়াটা খুব জরুরি। তারকাদের তারার ভিতরে রাখতে হয়, তাদেরকে মাঠে ঘাটে
এনে অ্যাওয়ার্ড দেওয়াটা, ছোট ছোট ভেন্যুতে অ্যাওয়ার্ড দিয়ে তাদের, আমি মনে করি তাদের ছোট করা হয়। তো এখানেও আমি ঠিক এরকম একটা 5 স্টার নিয়েছি, যেটা সবার জন্য ইজি, সবাই আসতে যেতে পারবে, আর বাংলাদেশ সবাই চেনে এই মেরিট হোটেলটা। সো এখানে আমরা অ্যারেঞ্জ করেছি। আর আর্টিস্টদের ভিতরে তুমি তো জানো যে এত দৌড়ে আসা বাংলাদেশ টু নিউ ইয়র্ক কিন্তু খুব ইজি একটা ব্যাপার না। যখন বাংলাদেশের কথা বলছি বা এখানেও বাংলা কমিউনিটি ফ্যাশন শো হয়, গতানুগতিক হয়ে থাকে, কিন্তু আপনার ফ্যাশন শো মানেই একটু ভিন্ন ভাবনা। প্রত্যেক বছরই দেখেছি হয়তো কোথাও লাইভ মিউজিক হচ্ছে, কোথাও কবিতা হচ্ছে, কোথাও লাইভ ইনস্ট্রুমেন্ট হচ্ছে, ডান্স হচ্ছে, বা সেলিব্রিটিজের ক্ষেত্রে আমরা ভিন্নতা দেখতে পাই। এই ভাবনাগুলো কোথা থেকে আসে? দেখো, সেই জন্যই তো আমি পিয়াল হোসেন, যে এই ভাবনাগুলো নিয়ে আমি যদি নতুন কিছু না দেখে, কেন মানুষ আমাকে এই 26টা বছর মিডিয়াতে কেন সহ্য করবে? হ্যাঁ, আমাকে সহ্য তো করতে হবে, নিতে তো হবে। সো আমি প্রত্যেকটা, যেমন তোমরা জানো যে আমি এই বছরে যে ঢাকা ফ্যাশন ডে করেছি ঢাকাতে, এটা একটা বিশাল আলোড়ন। এটা ওয়ার্ল্ড ওয়াইজ বাঙালিদের জন্য একটা দারুণ চমকপ্রদ ছিল, এবং এখানে শাকিব খান থেকে শুরু করে সবাই আমার এই র্যাম্পে হেঁটেছে আমার কোরিওগ্রাফিতে। তো এটা কিন্তু একটা বিশাল, কি বলবো, আমি একটু ইন্টারাপ্ট করছি, ভুল যদি না করে থাকি, শাকিব খান এই প্রথম বারের মতো মেগা স্টার শাকিব খান 5 জন নায়িকাকে নিয়ে কিন্তু তিনি একসাথে হেঁটেছেন। এবং নায়িকা বলতে কিন্তু বি গ্রেড সি গ্রেডের নায়িকা না, বাংলাদেশের এ গ্রেড নায়িকা। একটু যদি ডিটেইলটা বলতেন। সেখানে ছিল, আমার এই র্যাম্পে ছিল পরিমণি, সবার প্রিয় পরিমণি। আমেরিকাতে আমি জানি পরিমণি খুব সবার পছন্দের। ছিল বিদ্যাসিনা মিম, ছিল তানজিন তিশা, ছিল সাবিলা নূর, আরো একজন ছিল, আর কি ছিল, পূজা চেরি। হ্যাঁ, পূজা চেরি ছিল। তো 5 নায়িকা নিয়ে আমাদের মেগা স্টার শাকিব খান একসাথে র্যাম্প করেছে, এবং তাদের পারফরমেন্স সবাই এত এনজয় করেছে স্বপ্নিল, আনবিলিভেবল। আমরা সবাই এত হ্যাপি। তুমিও ছিলা, তুমি ওখানে পারফর্ম করেছো, তুমি এবং আখি আপা একসাথে র্যাম্পে হেঁটেছো, এবং আখি আপা আপা র্যাম্পে হাঁটতেছে, এটা তো একটা বিশাল, সবকিছু এত চমক ছিল, এটা আনবিলিভেবল। এবং বিশেষ করে আখি আপা যখন স্টেজে হাঁটছে, নিজে এত নিজে ভালো লাগা থেকে হাঁটছে, সে খুব এনজয় করেছে সে। এই সব ব্যাপারগুলো, যে যখনই আমার আর্টিস্টরা, আমার সেলিব্রিটিরা যখন আমার র্যাম্পে ওঠে, আমার ফ্যাশন শো করে, তারা এত বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, নিজেদেরকে এত বেশি খুলে দেয় মানুষের কাছে, যে এত বেশি কি বলে চমকপ্রদ লাগে, যে এই জিনিস আমি নিজে খুব এনজয় করি আসলে। অনেকে বলে থাকে, আমারও একটা ব্যক্তিগত মতামত, যে তারকাদেরকে আমরা কখনো সচরাচর সব জায়গা পাই না, কিন্তু পিয়াল হোসেন চাইলেই তাদেরকে জাদুর নিমেষে নিয়ে আসতে পারে। এটার রহস্যটা কি পিয়াল? এটার রহস্য হচ্ছে সম্মান দেওয়া ভাই। শিল্পীরা কোনোদিন টাকার কাছে বিক্রি হয় না, মনে রাখবা। শিল্পীদের কাছে লাখ লাখ টাকা কোনো ব্যাপার না, শিল্পীদেরকে কোনোদিন টাকা দিয়ে কিনতে পারবে না। শিল্পীরা চায় প্রপার সম্মান, যে জিনিসটা আমি ছোটবেলা থেকে শিখে এসেছি, অন্যদেরকে কিভাবে সম্মান দিতে হয়। সো শিল্পীদের আমি প্রপার সম্মানটা দিই, তাদের আসা থেকে শুরু করে, তাদের বসা থেকে শুরু করে, তাদের সাথে কথা বলা থেকে, তাদের জায়গাটা, তারা যে স্টার, তারা যে তারকা, সেটা মাথায় রেখে তাদের অবস্থান বুঝে আমি কিন্তু তাদের প্রপার সম্মানটা দিই। এইটা হচ্ছে আমার মেইন জাদুর কাঠি। হ্যাঁ, এটা বলে দিলাম। এটার একটা মহা কারণ কি পিয়াল, আপনি নিজেও একজন গুণী শিল্পী, আপনি কিন্তু সফল মডেল ছিলেন। আপনি বলতে পারেন, আমরা প্রথমেই জানি, সবাই জানে, দর্শকরা, যে আমরা খুব ভালো বন্ধু। আচ্ছা, এটার একটা প্রধান কারণ কি, তুমি একজন সফল মডেল ছিলে, তুমি অভিনয়ও খুব নাম করেছো, তুমি যখন যেটা করেছো, তুমি সিনেমা প্রডিউস করেছো, তুমি ফ্যাশন ডিরেক্টর হিসেবে কাজ করছো, ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করছো, তুমি মিউজিক ভিডিও ডিরেকশন দাও, তুমি যখনই যেটা করো খুব মন থেকে করো বলি কি তোমার এই জিনিসগুলো তোমার মধ্যে হয়ে থাকে সবসময়? আলোড়নের কথা বলতে গেলে তো সেটাই, কিন্তু আর যেহেতু আমি নিজে কাজ করেছি আগে, সেহেতু আমি জানি যে শিল্পীরা কি চায়। একেবারে শিল্পীদের মনটা আমি খুব বুঝি। শিল্পীদের মন এত নরম হয় স্বপ্নিল, তারা কি বলবো, তারা হচ্ছে ভালো কাজের ক্ষুধা, তারা হচ্ছে সম্মানের ক্ষুধা। এটা হচ্ছে শিল্পীদের একদম, যারা প্রপার শিল্পী, এই গ্রেটের শিল্পীদের কথা বলছি। আর যারা টিকটকার মার্কার সেলিব্রিটি, তাদের কথা আমি বলছি না। তাদের কাছে তো ভিউয়ার্স, কিভাবে কাপড়টা খুলে বাজেভাবে উপস্থাপনা করে বেশি ভিউয়ার্স হবে, টাকা আসবে, টাকাটাই তাদের কাছে সব। টিকটকার সেলিব্রিটি যারা, আর যারা কিনা
শিল্প সাহিত্য নিয়ে কাজ করে বছরের পর বছর কষ্ট করে রেওয়াজ করে যারা শিল্পী হয়েছে তাদের কাছে হচ্ছে সম্মান। আচ্ছা পিয়াল, এই টিকটক বিষয়ে একটি কথা বলতে চাই যে অনেক দিন ধরে দীর্ঘ 25 বছরের পথ চলা, একদিনে কিন্তু এই সম্মান বা আরও ভবিষ্যতে সম্মান বয়ে আসবে। এখন আগেকার শিল্পী বা রিয়েল শিল্পী বা তারকা বা নব্য তারকা, আমি যারা ডিজিটাল মাধ্যমেও পপুলার তাদেরকেও আমি অন্যভাবে বলছি না, তাদেরকেও আমি নব্য তারকা বলছি, এদের মধ্যে একটা বিস্তর ফারাক কি তুমি লক্ষ্য করো? একজন তারকা হতে হলে না কাজ করে প্রপার থাকে না, কাজ করে প্রপার জায়গায় সিনেমা হলে টিভির স্ক্রিনে কাজ করে তোমাকে তারকা হতে হবে, মানুষের মন জয় করতে হবে। ওই যে 3 সেকেন্ডের 10 সেকেন্ডের একটা টিকটক বা ইউটিউবের একটা কন্টেন্ট, একটা মানে একটা অশ্লীল কন্টেন্ট করে কোনোদিন ওটা হয়তো ভাইরাল হতে পারে, সত্যি কথা ওই মুহূর্তে সে খুব মনে করতে পারে সে খুব ভাইরাল, কিন্তু এটা খুব সাময়িক। এরকম তো কত আসলো কত গেল। আমি আমার 26 বছরের জীবনে কত নোংরা ছেলে পেলে দেখলাম, আসলো চলে গেল, ভাইরাল হলো, বিভিন্ন পয়েন্ট নিয়ে তারা আলোড়ন সৃষ্টি করলো, কই গেল সেগুলা? সেটাই এখনো একটা সুবর্ণ মোস্তফা, এখনো একটা বিপাশা হায়াত, এখনো একটা আফজাল হোসেন, এখনো তাড়াতাড়ি সত্যি। পিয়াল, অনেক দিন পর নিউ ইয়র্কে কেমন লাগছে? নিউ ইয়র্কের আমি জানি নিউ ইয়র্ক তোমার শহর, তোমার সিটি, তোমার জায়গা, তো সেই জায়গা থেকে কেমন লাগছে? আমি যখনই নিউ ইয়র্কে আসি আমার তো আমারই বাসা, আমারই ঘর, সবাই নিজের মানুষজন, আশেপাশে যত মানুষ দেখ সবই আমার পরিচিত। তো এই কারণে আমার কখনোই খুব মনে হয় না যে আমি বাসার বাইরে আছি। সো নিউ ইয়র্কে থাকি আমি যেরকম, আমি বাংলাদেশেও এরকম। এবং তুমি জানো যে আমার ইন্ডিয়াতে এখন যেহেতু কাজ অনেক বেশি হচ্ছে, ইন্ডিয়াতে নিজের বাসা বাড়ি আছে, সেহেতু আমার মোটামুটি এই দেশগুলো মনে হয় যে নিজের দেশ, একেবারে নিজের মানুষ, একদম কাছের সব মানুষদেরকে নিয়ে একদম ঘর আমার। নেক্সট আইকনিক অ্যাওয়ার্ড কোথায় করার পরিকল্পনা চলছে? হ্যাঁ, নেক্সট ইয়ার আমাদের প্ল্যান হচ্ছে কানাডাতে। তো আমার আইকনিকটা নিয়ে আমি টোটাল ওয়ার্ল্ড মানে বলতে পার মানে বিশ্বজুড়ে আমি আসলে আইকনিকটা করতে চাচ্ছি। দেখো আমি একটু দর্শকদের বলছি যে নিউ ইয়র্কের লোকদেরকে বলছি যে নিউ ইয়র্কে আমি এই বছর করতে আসছি একটা আইকনিক অ্যাওয়ার্ড, কিন্তু এর মানেই না যে আমি সবসময় করব বা প্রতি বছরই করতে পারবো তা কিন্তু না। তো নিউ ইয়র্কে যেটা হয়, যেটা আগেও আমি যখন ছিলাম তখনও দেখেছি যে কিছু নেগেটিভ লোকজন থাকে, যে কোনো কিছু একটা ভালো কাজ করতে যাবে তারা পিছে কথা বলে, পিছে লেগে যায়। এটা নিউ ইয়র্কে আমি বাঙালি কমিউনিটিতে আগে যখন আমি নিজে ছিলাম মানে আমি এগুলোর ভুক্তভোগী, এগুলোর পার করেই আমি কাজ করি, বিকজ পলিটিক্স তো আমিও জানি, হ্যাঁ পলিটিক্স শিখেই তো আমি বড় হয়েছি। তো যেমন এই যখন আমি আইকনিক করতে আসি, আমি সবাইকে বলছি যে আইকনিক ভাই আমি এই বছর করতে আসি, এমন না যে আমি রেগুলার এখানে শো করব বা রেগুলার আমি এখানে মানে গার্ড জমাচ্ছি, তা কিন্তু না। সো এখানে ভয়ের কিছু নাই, আমি এটা সুন্দরভাবে প্রোগ্রামটা করতে আসছি নিউ ইয়র্কে। সো প্লিজ আমাকে কম্পিটিটর না ভেবে বন্ধু ভেবে আমার আইকনিকে সবাই আসবা, এটাই হচ্ছে আমার চাওয়া, যে সবাই জানি আইকনিক অ্যাওয়ার্ডটা দেখতে আসে, একটু সাপোর্ট করে আমাকে। এই কোনোভাবে আমাকে কম্পিটিটর ভাবার বা শত্রু ভাবার যদি প্লিজ কোনো রকম চিন্তা না করা ভালো। নতুন প্রজন্মের ফ্যাশন ডিজাইনার বা ফ্যাশন ডিরেক্টরদের উদ্দেশ্যে তোমার কি বলার আছে? তোমাদের সবার কাছে একটু কি আশা যে সিনিয়রদেরকে সম্মান দিবা, একটু থাকে না যে আসলে একটা অভিজ্ঞতার তো দাম থাকে একটা মানুষের, যারা অনেক বছর ধরে কাজ করছে তারা অভিজ্ঞ। আমার কাছে এখনো আমার কাছে যখন আমার সিনিয়র আসে আমি চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যে ভাই আপনি বসেন বা আপা আপনি বসেন, বা যদিও আমি সিগারেট খাই না, কিন্তু যদি সিগারেট খেতাম তাদের সামনেও কোনোদিন সিগারেট খাওয়ার সাহসটা পেতাম না। তো এই নতুন প্রজন্মের মধ্যে এই কালচারটা নাই, এরা এখন সবকিছু কুল, তাদের কাছে সব কুল, এভরিথিং কুল। তো এত কুল না হয়ে মানে থাকে না শিল্পর জায়গাটা, শিল্পর যে একটা মর্যাদা থাকে, একটা যে আব্রু থাকে শিল্পর, এই আব্রুটা জানি নতুন প্রজন্মরা ধরে রাখে। বাস এতটুকু রিকোয়েস্ট যে সব শিল্পের সৌন্দর্য আছে, ওই সৌন্দর্যটা শুধু মেনটেন করে যেতে আমরা চলতে পারি। অনেক অনেক শুভেচ্ছা পিয়াল হোসেন, অনেক শুভকামনা এবং শুভেচ্ছা রইল। চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে। আজকে চ্যানেলের সামনে আসতে পেরে আমি সত্যি খুব লাকি মনে করছি, এবং সেই বাংলাদেশ থেকে তো আমরা চ্যানেল আইতে বসি এবং নিউ ইয়র্কে চ্যানেল আইকে পেয়ে গেছি। সো ইটস রিয়েলি সামথিং গুড, সামথিং বিগ ফর মি। প্রিয় দর্শক, আগামী পর্বে আবার দেখা হবে আপনার কোনো প্রিয় অতিথিকে নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।